আমার শত্রুতা কারোর সাথে নয়, আমার মক্কেলদের শত্রুতা কারোর সাথে নয়। যারা যোগ্য তাদের হয়তো কোনো ক্ষতিই হবে না, কিন্তু অযোগ্যরা বাদ যাবে। এবং খালি অযোগ্য মানে অযোগ্য এখানে টাকা দিয়ে চাকরি পাওয়া নয়, এরকম অনেকেই আছেন, তারা নিজেরাও জানেন যে রিজার্ভেশন রোস্টার যদি ঠিকঠাক মানা হতো তাদের চাকরিটা হতো। ওই রিক্রুটমেন্ট যারা চাকরি পেয়েছিলেন, যার হিসাবটা অন্তত আমরা পেয়েছি, কতজন চাকরি পেয়েছে আমরা আজ পর্যন্ত জানি না, সেই হিসাবে তারা ফ্র্যাকশনের নাম্বার পেয়েছে। এখানে দুটো হতে পারে, হয় তারা আদৌ প্যারাটিচার নন, অথবা কিছু গোলমাল আছে। জেনারেল ক্যাটাগরি রিজার্ভেশন যেটা হয় না, আনরিজার্ভ ক্যাটাগরিটাকে জেনারেল রিজার্ভেশন বলে চালিয়ে দিয়েছে এখানে। আনরিজার্ভ ক্যাটাগরিতে যদি কোনো এসসি, এসটি, ওবিসি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট থেকে বেশি নাম্বার পায়, তাহলে সে জেনারেলে প্লেসড হবে। সেটাই নিয়ম, সেটাই কনস্টিটিউশনাল ম্যান্ডেট। গতকাল একেবারে প্রাইমারির যে শুনানি, 21 তারিখ আমরা প্রাইমারির যে শুনানি দেখতে পেলাম, সেই শুনানিতে প্রায় বলতে গেলে আপনি সওয়াল করেছিলেন প্রায় 2 ঘন্টা বা তার বেশি। এত কিছুর পরও কি চাকরিটা বাঁচানো যাবে 32,000-এর? আপনার কি মনে হচ্ছে এই পুরো সওয়াল জবাবের পরে? দেখুন, কার চাকরি বাঁচবে না বাঁচবে এই নিয়ে আমার ইন্টারেস্ট নেই। আমার পরিষ্কার হিসাব, আমার মক্কেলরা বঞ্চনার শিকার। আমার পরিষ্কার হিসাব, তাদের সাথে অন্যায় হয়েছে এবং কীভাবে কোন কোন পর্যায়ে অন্যায় হয়েছে সেটাই দেখানো হয়েছে। প্রায় 17 দিন ধরে যারা ইন সার্ভিস টিচার, যারা 32,000 চাকরিরত, তাদের আইনজীবীরা মামলা করেছে, বোর্ড মামলা করেছে, তাদের বিভিন্ন যুক্তিগুলো বলেছেন, কিন্তু বেশ কিছু পয়েন্ট তারা বলেননি। যেহেতু এই মামলাটা প্রথম থেকে আমার মামলার, প্রথম থেকে আমি ছিলাম, সুতরাং আমার ফ্যাক্ট তাদের পক্ষে জানা হয়তো সম্ভব নয়, যতটা আমি জানি। তো প্রত্যেকটা ফ্যাক্ট কোর্টকে দেখানো হয়েছে। তারা মিসগাইড করার চেষ্টা করেছিল কোর্টকে, বিশেষ করে বোর্ড। আমার তাদের উপর কোনো রাগ নেই, কারণ একজন যে চাকরি পেয়েছে সে চাকরি বাঁচানোর চেষ্টা করবে। বোর্ডের দায়িত্ব ছিল সত্যিটা বলা, বোর্ডও সত্যিটা বলেনি। তো বোর্ড কোথায় কোথায় মিথ্যে কথাগুলো বলেছে আর কি অ্যাকচুয়ালি হয়েছে সেগুলো দেখানো হয়েছে। একটা অদ্ভুত জিনিস আপনারা জানলে অবাক হয়ে যাবেন, যে বোর্ডের তরফ থেকে বলা হয়েছে হ্যাঁ কোনো প্যানেল পাবলিশ করা হয়নি, কিন্তু ডিপিএসসি ওয়াইজ নাকি প্যানেল পাবলিশ করা হয়েছিল। 2016 সালে রুলসটা অ্যামেন্ডমেন্ট হয়, অ্যামেন্ডমেন্ট হয়ে পাওয়ারটা বোর্ডের কাছ থেকে নিয়ে নেওয়া হয়, মানে কাউন্সিলের কাছ থেকে নিয়ে নেওয়া হয় বোর্ডের কাছে। প্যানেল যদি কোনো আদৌ পাবলিশ হয়ে থাকতো তাহলে সেটা পাবলিশ করতো বোর্ড, ডিপিএসসিগুলো নয়। ডিপিএসসি যদি কোনো প্যানেল বের করে থাকে, সেটা ভয়েড অ্যাবিনিশিও, সেটা ইললিগাল এবং তার কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না। তার প্রেক্ষিতে নিয়োগ হলে সেই নিয়োগটাও বেকার। প্যানেল কাকে বলে তার ডেফিনেশন দেওয়া আছে, প্যানেল কীভাবে তৈরি হয় তার ডেফিনেশন রুলসে বলা আছে, সেগুলো একটাও মানা হয়নি। রিজার্ভেশন রোস্টার নিয়ে যেটা প্রথম দিন থেকে আমার অভিযোগ ছিল, আমি দেখিয়ে দিয়েছি যে রিজার্ভেশন রোস্টার কীরকমভাবে মানা হয়নি, রিজার্ভেশন রোস্টারে কী গোলমাল হয়েছে। এরকম অনেক আছে। ধরুন একটা অদ্ভুত জিনিস দেখা গেছে যে জেনারেল রিজার্ভেশন, মানে জেনারেল ক্যাটাগরি রিজার্ভেশন যেটা হয় না, আনরিজার্ভ ক্যাটাগরিটাকে জেনারেল রিজার্ভেশন বলে চালিয়ে দিয়েছে এখানে। আনরিজার্ভ ক্যাটাগরিতে যদি কোনো এসসি, এসটি, ওবিসি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট থেকে বেশি নাম্বার পায়, তাহলে সে জেনারেলে প্লেসড হবে। সেটাই নিয়ম, সেটাই কনস্টিটিউশনাল ম্যান্ডেট। এটা রানিমার ইচ্ছা নয়, বা মানিক ভট্টাচার্য বা গৌতম পালের ইচ্ছা নয়, এটা নর্মাল নিয়ম, কনস্টিটিউশনাল ম্যান্ডেট। সেটা মানা হয়নি, আমি দেখিয়েছি। প্রত্যেকটা জেলার ক্ষেত্রে জেনারেল রিজার্ভেশন, এসসি, এসটি, ওবিসি রিজার্ভেশন থেকে জেনারেল কাট অফ, মানে আনরিজার্ভ কাট অফ এসসি, এসটি, ওবিসি থেকে কম, সেটা হতে পারে না। প্রত্যেকটা জিনিস দেখানো হয়েছে অ্যাপটিটিউড টেস্ট, যে বলা হয়েছে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে আমরা আগে কেন বলিনি। আমরা দেখিয়েছি যে 28/11/2022 আগে অ্যাপটিটিউড টেস্ট নামে কিছু হয়েছে, সেটাই বলা সম্ভব ছিল না, কারণ ওইখানে দেখা গেল যে মার্কসটা প্রথম টাইম বার এসছে, অ্যাপটিটিউড টেস্ট আলাদা। আমি একটা বুকলেট জমা করেছি, বোর্ডেরই কাগজ, বুকলেট থেকে পরিষ্কার দেখিয়েছি যে এই অ্যাপটিটিউড টেস্ট যেটা বলা হচ্ছে সেটা আসলে মানে টুল অফ করাপশন। আমি তৃণমূল এক নেত্রীর রেকমেন্ডেশন লেটার দেখিয়েছি, এবং দেখিয়েছি সেই ক্যান্ডিডেটগুলোর কীভাবে ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্টের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে। 32,000-এর মধ্যে 20,900 জনের লিস্ট আমি জমা করেছি। সেখানে দেখা যাচ্ছে তারা ভাইভাতে যা নাম্বার পেয়েছে, অ্যাপটিটিউড টেস্টে একই নাম্বার পেয়েছে। শুধু একই নাম্বার না, যদি ফ্র্যাকশন থাকে কারোর, ফর এক্সাম্পল 4.66, 2.33, 1.83, অ্যাপটিটিউড টেস্টও সেম নাম্বার। মানে পুরো কার্বন কপি করে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ অ্যাপটিটিউড টেস্টটা হয়নি। আমি কোর্টে দেখিয়েছি প্রায় 5,216 জনের নাম, যাদের অ্যাকাডেমিক অত্যন্ত পুয়ার,
ভাইভা অ্যাপটিটিউডে বেশি নাম্বার দিয়ে তাদের চাকরি দেওয়া হয়েছে। প্রত্যেকটা পয়েন্ট, ইনফ্যাক্ট সিলেকশন কমিটি নিয়ে যা যা হয়েছে সেগুলোও দেখিয়েছি। আপাতত ফ্যাকচুয়াল অ্যাসপেক্টে আর্গুমেন্টটা হয়েছে সবে। ল পয়েন্টে পরের দিন হচ্ছে মিস্টার কুমারজ্যোতি তিওয়ারি বলবেন, তারপর এই ম্যাটারটা মিস্টার সৌম্য মজুমদার, লানের সিনিয়র কাউন্সিল, তিনি বলবেন, এবং সবার শেষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, লানের সিনিয়র কাউন্সিল, তিনি বলবেন। তো এখন বলা অনেক বাকি আছে, সবে তো শুরু। আমি আবার বলছি, কার চাকরি যাবে, কার চাকরি থাকবে সেটা নিয়ে আমি ভাবিত নই। যারা যোগ্য তাদের চাকরিটা হয়ে যাক, কিন্তু গল্প হচ্ছে কোথায় হবে। কারণ আমি কোর্টে এটাও দেখিয়েছি যে ওভারসিটে নিয়োগ হয়েছে, আমি দেখিয়েছি ভুতুড়ে প্যানেল আছে সেখানে, যে ভুতুড়ে প্যানেলে কাদের নিয়োগ হয়েছে আমরা জানি না, সুতরাং যা সিট ছিল তার থেকে বেশি নিয়োগ হয়েছে, সুতরাং অন্যদের নিয়োগ কী করে সম্ভব, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমার সিম্পল দাবি, কিছু জনকে অ্যাকোমোডেট করতে গেলে কিছু জনকে বাদ দিতে হবে, কোয়াইট নর্মাল। মেরিটে যাদের চান্স আছে তারা থাকবে, যাদের চান্স নেই তারা যাবে। আবার বলে দিচ্ছি, আমার শত্রুতা কারোর সাথে নয়, আমার মক্কেলদের শত্রুতা কারোর সাথে নয়। যারা যোগ্য তাদের হয়তো কোনো ক্ষতিই হবে না, কিন্তু অযোগ্যরা বাদ যাবে। এবং খালি অযোগ্য মানে অযোগ্য এখানে টাকা দিয়ে চাকরি পাওয়া নয়, এরকম অনেকেই আছেন, তারা নিজেরাও জানেন যে রিজার্ভেশন রোস্টার যদি ঠিকঠাক মানা হতো তাদের চাকরিটা হতো না, তাদের জায়গায় অন্য কেউ চাকরি পেত। তো অযোগ্য যারা, বেনিয়মের সুবিধা পেয়েছে যারা, তাদের চাকরিটা থাকবে বলে আমার মনে হয় না। দাদা, এই যে সিলেকশন কমিটির কথা বললে, এই সিলেকশন কমিটিতে এস বাসু রয় অ্যান্ড কোম্পানি, এটা নিয়ে একাধিক জলঘোলা হচ্ছে। প্রথমে তাদের ওএমআর করার কথা ছিল, তারপরে হঠাৎ করে আবার প্যানেলও তারাই করছিল। হ্যাঁ, সেটাই তো পয়েন্ট। দেখুন, প্যানেল করতে পারতো, প্রথমে ছিল ডিপিএসসি ওয়াইজ প্যানেল হবে, রুলে তাই ছিল, রুল 7 অনুযায়ী। পরে সেটা অ্যামেন্ডমেন্ট করার পর বললো বোর্ড প্যানেল করবে। যে অদ্ভুতভাবে না করলো বোর্ড, না করলো ডিপিএসসি, করলো এস বাসু রয় চৌধুরী অ্যান্ড কোম্পানি বলে একটা কোম্পানি। সেই কোম্পানিকে প্রথমে ওএমআর বানানোর দায়িত্ব দেওয়া হয়েছিল, তারপর তাদেরকে প্যানেল পর্যন্ত বানানোর দায়িত্ব দিয়ে দেওয়া হয়। সুতরাং এটা কিভাবে হয়, সংবিধান না মেনে, সেটা আইন না মেনে, রুলস না মেনে, আবার বলছি, রুল না মেনে কাজ করাটা বেনিয়ম, বেআইনি, ইল্লিগাল, এবং এখান থেকেই স্ক্যামের শুরুটা হয়। আমি বোর্ডের আইনজীবী মাননীয় কিশোর দত্ত মহাশয়কে অন্তত ধন্যবাদ জানাবো এটুকু স্বীকার করার জন্য। তিনি বলেছেন স্ক্যাম হয়নি, হ্যাঁ বেনিয়ম হয়েছে। অন্যান্য যারা ইন সার্ভিস টিচার ছিলেন তাদের আইনজীবীরা বলেছেন যদি বেনিয়ম হয়ে থাকে তাহলে তাদের ক্লায়েন্টের কোনো দোষ নেই। ঠিক আছে, তাদের ক্লায়েন্টের কোনো দোষ নেই, তাহলে অন্যান্য যারা চাকরিটা পায়নি তাদের দোষটা কোথায়, কেউ একটু বলবেন কি? যারা চাকরিটা পেতে পারতো তারা এত বছর চাকরি পেল না, চাকরি হারা হয়ে বসে আছে, তাদের দোষটা কোথায় ছিল? তাদের তো কোনো দোষ ছিল না, তাদের জবাবটা কে দেবে? কিন্তু বেনিয়ম আর দুর্নীতি দুটো কি আলাদা? না, একদমই আলাদা না। ফ্রড গোজ ইনটু ইনসেপশন, ফ্রড হ্যাজ নো লিমিটেশন। একটা প্যানেল যেটা প্রিপেয়ার হয়েছে, প্যানেল তো না, কাট অফ মানে ব্রেকআপ লিস্ট, রিক্রুটমেন্ট, প্যানেল হয়নি আজ পর্যন্ত। যেইভাবে প্যানেল মানে রিক্রুটমেন্ট হয়েছে, যদি বাই প্র্যাকটিসিং ফ্রড হয়, দ্যাট ইজ ভয়েড অ্যাব ইনিশিও। রিজার্ভেশন রোস্টার না মানা হলে সেটা ইল্লিগাল, প্রপার প্রসেসে তৈরি না হলে সেটা ইল্লিগাল, প্যানেল প্রকাশ না হলে নিয়োগ হয়ে গেলে সেটা ইল্লিগাল। সুতরাং এই ইল্লিগাল জিনিসের সুবিধা যারা পেয়েছে তারা আজকে পাল্টি খেতে পারে না, তারা নিজেরাও জানেন যে অ্যাকচুয়াল ভুলটা কোথায় হয়েছে। দাদা, একেবারেই শেষ প্রশ্ন, আমরা এই যে প্রাইমারি শুনানি আমরা যে গতিতে দেখতে পাচ্ছি, কিন্তু এর মাঝখানে যে জিনিসটা উঠে আসে যে প্রাক্তন বিচারপতি অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায় বা অভিজিৎ গাঙ্গুলি, এখন বর্তমানে বিজেপি এমপি, তার যে রায়, সেই রায় নিয়ে একাধিক জলঘোলা হচ্ছে। তিনি নাকি সবার কথা শোনেননি, না শুনে প্যানেল বাতিল করে দিয়েছেন। তাহলে এইবারে তো সবার কথা শোনা হচ্ছে। দেখুন, এটা মানে অ্যাবসলিউটলি বেকার একটা কথা। কেন বলছি, সুপ্রিম কোর্টে কয়েকশো জাজমেন্ট আছে এই পয়েন্টে। এসএসসি মামলা যদি আপনি দেখেন, এসএসসি মামলার ক্যালকাটা সুপ্রিম কোর্টের রায়ও দেখেন, সেখানেও এই ন্যাচারাল জাস্টিস, রাইট অফ অডিয়েন্স নিয়ে বলে দিয়েছে এটা পাবলিক রিক্রুটমেন্ট। পাবলিক রিক্রুটমেন্টে একটাও যদি গোলমাল হয়, দ্য রিক্রুটমেন্ট প্রসেস শুড গো। এটা সুপ্রিম কোর্টের ক্লিয়ার স্ট্যান্ড প্রত্যেকটা মামলায়। সম্প্রতি রিভিউ পিটিশন যেগুলো ডিসমিস হয়েছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, রিভিউ পিটিশন সুপ্রিম কোর্ট কী বলেছে? ইয়েস, উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য পেন, বাট উই হ্যাড নো আদার অপশন। এখানেও ক্ষেত্রে একই ব্যাপারটা হবে। ইয়েস, কিছু জেনুইন লোকের কষ্ট হবে, বাট দেয়ার ইজ নো আদার অপশন।
আমি তো বলছি, ধরুন ফর এক্সাম্পল বলছি, প্যারা টিচার্স যারা আছেন, প্যারা টিচার্সদের তো অ্যাপটিটিউড টেস্ট থাকার কথা না। তাদের যে কটা সিট ছিল কম, তার থেকে কম প্যারা টিচার ছিল, সবার নিয়োগ পেয়ে যাওয়া উচিত ছিল, রাইট? তাই যদি হয়, আর প্যারা টিচারদের ফ্র্যাকশনে নাম্বার পাওয়ার কথা নয়, মানে ধরুন পয়েন্টে নাম্বার পাচ্ছে, প্যারা টিচার সম্ভব নয়, তাদের এক্সপিরিয়েন্স হিসেবে তারা নাম্বার পাবে। তো এইখানে প্রায় 823 জন প্যারা টিচার্স আছেন ওই রিক্রুটমেন্ট, যারা চাকরি পেয়েছিলেন, মানে যার হিসাবটা অন্তত আমরা পেয়েছি, কতজন চাকরি পেয়েছে আমরা আজ পর্যন্ত জানি না, সেই হিসাবে তারা ফ্র্যাকশনে নাম্বার পেয়েছে। এখানে দুটো হতে পারে, হয় তারা আদৌ প্যারা টিচার নন, অথবা কিছু গোলমাল আছে। সুতরাং তাদের এই গোলমালটার দায় কার? বোর্ডের, প্রাথমিক শিক্ষা পর্ষদের। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই গোলমালগুলো কেন করেছেন তার উত্তর কোর্ট দিতে পারবে না, তার উত্তর আমি দিতে পারবো না, তার উত্তর একমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদ দিতে পারবে। তো এই গোলমালগুলো ঠিক করতে পারত, কেন করেনি? পরীক্ষা হলে যে দুর্নীতি হবে না এর কোন গ্যারান্টি? তার সলিউশন তো দিয়েছেন। ইন সার্ভিস টিচারদেরই একজন আইনজীবী, হাইকোর্টের অত্যন্ত বরিষ্ঠ আইনজীবী অনিন্দ্য মিত্র মহাশয়, তিনি একটা ভালো কথা বলেছেন। ওনাকে তো শ্রদ্ধা করি আমরা সবাই। তো অনিন্দ্য মিত্র মহাশয় একটা কথা বলেছেন যে বোর্ডকে, এই সিঙ্গেল বেঞ্চের রায়টা ঠিক না, কারণ বোর্ডকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে সব কিছু করার। তার কথা মতো বোর্ডকে দায়িত্ব দেওয়া উচিত নয়, ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দেওয়া উচিত ছিল। তো আমাদের দাবি থাকবে, বোর্ডকে দায়িত্ব না দিয়ে এনটিএর মতো সংস্থাকে দেওয়া হোক, ন্যাশনাল টেস্টিং এজেন্সির মতো সংস্থাকে দেওয়া হোক পুরো রিপ্যানেল করার জন্য, পুরো ব্যবস্থা নেওয়ার জন্য। তাতে চুরিটা হয়তো হবে না।